আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো। বিকৃত যৌনাচারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে হয়েছে স্কুল ছাত্রের মৃত্যু, জানিয়েছেন চিকিৎসক। ধর্ষকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাঠানো হয়েছে কারাগারে। পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে, জানিয়েছেন আইজিপি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীতে 9 পুলিশ বরখাস্ত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক প্রচার শুরু। 10 মাস পর ভোটের মাঠে 7 মেয়র ও 237 জন কাউন্সিলর প্রার্থী। ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, জানালেন জো বাইডেন। নজরদারিতে কিউঅ্যানন সংগঠনের কর্মীরা। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। রাজধানী কলাবাগানে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর ঘটনায় একমাত্র আসামি তানভীর ইফতেখার দিহানকে আদালত কারাগারে প্রেরণ করেছেন। এর আগে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়ে দিহানকে আদালতে হাজির করে। এদিকে মৃতদেহের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ জানিয়েছেন, বিকৃত যৌনাচারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ওই স্কুল ছাত্রীর। এসএম আরিফের রিপোর্ট। রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা আমিন অর্ণার মৃত্যু হয় নিম্নাঙ্গের অতিরিক্ত রক্তক্ষরণে। এই ঘটনায় দিহান নামে এক যুবককে আসামি করে কলাবাগান থানায় নারী নির্যাতন আইনে মামলা করে নিহতের বাবা। মামলার এজাহারে বলা হয়, আনুশকাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভিকটিমের বাবা বাদী হয়ে যে মামলা করেছে সেখানে একজনই আসামি, একজনই অ্যারেস্ট হয়েছে এবং আমরা তাকে তারপরেও রিমান্ডের প্রেয়ার দিয়ে তাকে কোর্টে প্রেরণ করেছি। এই ঘটনাটাতে যারাই যদি অন্য কোনো ইন্ধন থাকে বা কোনো কিছু থাকে সেটাও আমরা অত্যন্ত সতর্কভাবে এবং কঠোরভাবে আইন আমলে আনার চেষ্টা করব। ময়নাতদন্তের জন্য আনুশকার মরদেহ ঢাকা মেডিকেলে পাঠায় কলাবাগান থানা পুলিশ। সেখানে কথা বলেন নিহতের স্বজনরা। বাসা থেকে বেরোয়ছিল তার এক বান্ধবীর বাসায় যাবে বলে, কিন্তু সে বান্ধবীর বাসায় না যেয়ে কেন সেই বাসায় গেল এটা আমরাও আসলে বোধগম্য না। তারা 4 জন সহ তাকে সেখান থেকে ট্র্যাপে ফেলে অপহরণ করে সেখান থেকে নিয়ে গিয়েছে। তার বাসায় কোনো লোকজন ছিল না, তার মা বাবা ছিল না, খালি বাসা। আমার মতে এটা ওদের পরিকল্পিত ছিল। প্রাথমিক ময়নাতদন্ত শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন ফরেনসিক বিভাগের প্রধান। তার যোনিপথ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং পাশাপাশি তার যে পায়খানার রাস্তা আছে সেই রাস্তা দিয়েও রক্তক্ষরণ হয়েছে। 2 জায়গা থেকে রক্তক্ষরণ হওয়ার জন্য সে মৃত্যুবরণ করছে, হাইপোভলিমিক শকে মারা গেছে। পুলিশ আমাদেরকে যেটা জানাইলো যে শুক্রবারের জন্য রেডিওলজি ডিপার্টমেন্ট বন্ধ থাকা এক্সরে করতে পারে নাই। যদিও এক্সরে হয় নাই, তাহলে আমরা তার বডির গঠন দেখে এবং তার দাঁতের দাঁত দেখে পাশাপাশি তার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট দেখে তখন আমরা একটা বয়স নির্ধারণ করতে পারবো। অপরদিকে গ্রেপ্তারকৃত দিহানকে 10 দিনের রিমান্ডের আবেদন করে কঠোর নিরাপত্তায় আদালতে পাঠায় পুলিশ। সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় আদালত তাকে কারাগারে প্রেরণ করে। আসামি বিজ্ঞ আদালতের কাছে স্বেচ্ছায় তার দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের কাছে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করেন, যার প্রেক্ষিতে আজকের ঢাকার বিজ্ঞ সিএমএম আদালতের মাননীয় বিচারক জনাব মামুনুর রশিদের আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন এবং জবানবন্দি গ্রহণের শেষে তাকে সিডব্লিউ মূলের জেল হাজতে প্রেরণের জন্য আদেশ করেন। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আইজিপি বলেন, দেশের অগ্রযাত্রায় সব ক্ষেত্রে শুদ্ধতা দরকার, তাই নিজেদের ঘরের ভেতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করা হয়েছে। পুলিশের কেউ যদি তার প্রফেশনাল যে দায়িত্ব আছে সে দায়িত্বের বাইরে গিয়ে কোনো ধরনের কোনো অপকর্মে লিপ্ত হয়, আপনারা এগুলো তো আমরা হাইলি ট্রান্সপারেন্ট, আপনারা দেখেন যে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করছি। মাদকের বিরুদ্ধে এখন যে কাজটা আমরা করছি, একটা হলো যে পুলিশে যারা যদি কেউ মাদক সেবী থাকে তাদেরকে পুলিশ থেকে বের করে দাও, সেটা আমরা করছি। ডোপ টেস্ট করছি আমরা, র্যান্ডম ডোপ টেস্ট, এবং এর মধ্যে কিন্তু অল র্যাঙ্কস অন্তর্ভুক্ত, কোনো নির্দিষ্ট র্যাঙ্কের না। আমরা
পিকনিকের নামে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনের একটি আবাসিক হোটেলে জুয়া খেলার সময় বোয়ালিয়া থানা পুলিশের হাতে আটক 9 পুলিশ সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতদের মধ্যে 6 জন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্য আর বাকি 3 জন রাজশাহী জেলা পুলিশের সদস্য। পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এক আদেশে তাদের আরএমপি সদস্যদের সাময়িক বরখাস্ত করেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র। এদিকে পুলিশের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের এক টিএসআইকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজধানী খিলগাঁও তালতলার বি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে সাপের বিষ সহ চোরাচালানকারী আন্তর্জাতিক চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 12। এ সময় প্রায় $10 মিলিয়ন বা 85 কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব জানায় উদ্ধারকৃত সাপের বিষ ফ্রান্স থেকে ঢাকায় আনা হয়েছিল। মোট 12 পাউন্ড সাপের বিষ, 6টি টেস্টিং কিট ও আন্তর্জাতিক ম্যানুয়াল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। বিশেষ গোষ্ঠীর ব্যাপক চাহিদা থাকার কারণে সাপের বিষ চোরাচালান করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। একটি বিশেষ গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে বিধায় অধিক মুনাফার আশায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করা হয়ে থাকে। এছাড়াও আসামিদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা আরও অনেক তথ্য জানতে পেরেছি, যা আমাদের পরবর্তী অপারেশনে পরিচালনার জন্য সহায়ক হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে ঘিরে আজ থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। গণসংযোগে অংশ নিয়ে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামের উন্নয়নের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে গণতান্ত্রিক অধিকার আদায়ে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। গত বছরের 29 মার্চে ভোট গ্রহণের তারিখ থাকলেও মহামারীর করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এর প্রায় 10 মাস পর আবারও ভোটের মাঠে নেমেছেন 7 মেয়র ও 237 জন কাউন্সিলর প্রার্থী। আগামী 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচনে 19,38,706 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি ইনশাল্লাহ মেয়র নির্বাচিত হলে জনগণ যাতে বিনামূল্যে চিকিৎসা পায় এবং স্বাস্থ্যসেবা পায়, সেজন্য আমি 41টা ওয়ার্ডে 41টা স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলব। সন্ত্রাস এবং মাদক আজকে পাড়ায় পাড়ায়, এই চট্টগ্রামকে আমি 100 ভাগ না পারলেও 80 থেকে 90 ভাগ সন্ত্রাস এবং মাদক মুক্ত একটা শহর পরিণত করব। ভোটের এই যুদ্ধ সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে আমি চট্টগ্রামবাসীকে আগামী 27 জানুয়ারি ধানের শীষ প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানাচ্ছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রীর এই বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক ভাষণ অন্তঃসার শূন্য কথামালার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়। দেশবাসী তার এই ভাষণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন রিজভী। প্রধানমন্ত্রী দেশের তথাকথিত উন্নয়ন, মানুষের জীবনমান বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি, স্বাস্থ্য খাতের ইতিবাচক পরিবর্তন, প্রকৃতপক্ষে গণতন্ত্র হত্যা, ভোটাধিকার হরণ, খুন, গুম, অপহরণ, ধর্ষণ, টাকা পাচার, দুর্নীতি লুণ্ঠন ও দুর্বৃত্তায়ন, দুঃশাসনের এক যুগ পার করল বাংলাদেশ। করোনা ভাইরাসে দেশে একদিনে আরও 16 জনের মৃত্যু হয়েছে, যা গত 8 সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট 7,734 জনের মৃত্যু হলো। 24 ঘন্টায় আরও 785 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে 5,20,690 জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 833 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,65,279 জন হয়েছে। বাজারদর প্রসঙ্গ,
রাজধানীর বাজারে এখনো কমেনি চালের দাম। বিক্রেতারা বলছেন মিল থেকে চাল বাজারে এলে কমতে শুরু করবে দাম। তবে চিনি, তেল, ডাল সহ কয়েকটি নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। শিউলি রোজার রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে বেড়েছে বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম। এর মধ্যে ভোজ্য তেলের দাম বেড়েছে কয়েক ধাপে। এমন কোনো দিন নাই যে 2-3 টাকা লিটারে না বাড়তাছে। গত বছরের শেষের দিকে প্রতি লিটার বোতলজাত ভোজ্য তেল যেখানে ছিল 100 টাকার মধ্যে, নতুন বছরের শুরুতে তা গিয়ে পৌঁছেছে 115 টাকায়। তেলের দাম বাড়তি, মশলার দাম বাড়তি, সবকিছুর দাম তো বাড়তি, আপনার কম তো কোনোটাই নেই। মোদি বনের সবকিছু দাম বাড়তে কি তেলের দাম বেশি কি বর্তমানে। বেড়েছে মসুর ডাল ও চিনির দামও। সাদা চিনি 62 থেকে 65 টাকায় আর লাল চিনি 70 টাকায়। মসুর ডাল বিক্রি হচ্ছে 110 টাকায়। শুধু যে চিনি তা না, আপনার প্রত্যেকটা পণ্যের দামে এখন আকাশচুম্বী। যেমন ডাল, তেল ঘন্টায় ঘন্টায় দাম বাড়তেছে। চিনির দামটা বাড়তি কেন, এটা তো আর আমাদের দেশি না, এটা বাইরেতে আসে। যারা ইম্পোর্ট করে, যারা কিনে, তারা জানে কেন বাড়ছে। বর্তমানে ডাল, তেল, চিনি এগুলোর দাম কিন্তু অনেকটাই বাড়ছে। এদিকে চালের দামও এখনো বাড়তি। তবে আমদানির ঘোষণায় ঢাকার বাইরে কিছুটা কমলেও রাজধানীর বাজারে এখনো প্রভাব পড়েনি। চাউলের দামটা আমরা মিল থেকে কমে পাইনি। যদি যে আমদানিটা সরকার যে আমদানি করছে, যদি এটা বাজারে ঢাকায় বাংলাদেশে পৌঁছে, তখন বোঝা যাবে যে কতটুকু কমছে কি কমেনি। ওই চালটা এখনো আমাদের কাছে পৌঁছায় নাই। আমরা আগে বাড়তি দামে চাউল কিনছি না, ওইগুলো এখনো বিক্রি করতেছি। যখন কম দামে কিনবো তখন কম দামে বিক্রি করবো। চাউলের দাম তো এই সময় বাড়ার কোনো কারণ নেই আমরা মনে করি, কারণ এখন তো ধান উঠছে, অনেক ধান উঠছে, যে সামর্থ্য অনুসারে সেটা কেনা অসম্ভব হয়ে পড়ছে। চালের দামটা বাড়তে কম হলে একটু ভালো হয়। তবে পেঁয়াজের বাজার দামের হেরফের নেই। দেশি পেঁয়াজ 40 থেকে 45 টাকায় আর বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকার মধ্যে। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। পশ্চিমা শক্তিশালী লঘুচাপের কারণে দেশে শীতের প্রকোপ আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আর 3-4 দিনের মধ্যে শীত কিছুটা বৃদ্ধি পাবার পাশাপাশি মাসের শেষ সপ্তাহে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি জানান, বর্তমানে দিনের তাপমাত্রা স্বাভাবিক শীত মৌসুমের চেয়ে বেশি, তবে এটিও কয়েকদিনের মধ্যে কিছুটা নেমে আসবে। সামনের দিনগুলোতে বড় কোনো ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত নেই বলেও জানান তিনি। কুয়াশা আজকে শুরু হয়ে গেছে এবং দেখা যাচ্ছে আগামী কয়েকদিন হয়তো কুয়াশা থাকবে। দিনের তাপমাত্রা কিছুটা কমে যাবে, কিন্তু রাতের তাপমাত্রা এখনও ওইভাবে কমবে না। ওরা হয়তো কমতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে। আমরা আশা করছি হয়তো 11, 12, 13 তারিখ থেকে দেশে অনেক জায়গায় আবার কোল্ড ওয়েভ আসা শুরু হবে। সেক্ষেত্রে হয়তো ওই রকম সিভিয়ার না হলেও প্রথম স্পেলে যে হয়তো আপনার মৃদু থেকে মাঝারি কোল্ড ওয়েভ আসবে। হয়তো এই মাসের শেষের দিকে হয়তো একটা বড় ধরনের কোল্ড ওয়েভ আসতে পারে। সমাজের অপরাধ, অনিয়ম বন্ধে স্বার্থহীনভাবে দেশের জন্য কাজ করে যাওয়া এক মহান পেশার নাম সাংবাদিকতা। জীবনের সবটুকু উজাড় করে যারা সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকেন দিন রাত, দিন শেষে তাদের পরিবারের দেখভালের জন্য থাকে না কেউ। পেশাগত দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণ করলেও তার স্বজনদের দেখার যেন কেউই নেই। পারভেজ রাসেলের রিপোর্ট। একটা সময় যারা সমাজের অপরাধ, অনিয়ম তুলে ধরতে দিনরাত কাজ করত গণমাধ্যম নামের এই মহান পেশায়, তারা আজ শুধুই স্মৃতি। দেশের জন্য কিছু করে গেলেও তাদের হারিয়ে পরিবার শোক কাটিয়ে থামাতে পারেনি বোবা কান্না। অনেক পেশায় মৃত্যুর পরেও পরিবারের খোঁজ নিলেও ভিন্ন রূপ যেন সাংবাদিক পেশায়। মারা গেছে পর আর তো আর কেউ আর খোঁজ খবর লয়ও নেই, আর আমরা এখন বড় একা থাকি। মনে পড়ে সবকিছু, কিন্তু কিছু করার থাকে না। তার বাচ্চারা কেমন আছে, তার ফ্যামিলি কেমন আছে, তারা প্রাপ্য জিনিস পাচ্ছে কিনা, এগুলা কেউ কখনো খোঁজ করতে আসে না। 2-1টি সহযোগিতা এলেও তা অপ্রতুল। তাই স্বজনদের দাবি, সাহায্য না হলেও যেন সহমর্মিতা জানানো হয় তাদের। সাংবাদিকদের সাথে সাংবাদিকদের সম্পর্ক উন্নয়ন, সাংবাদিকদের পরিবারের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য মিলন মেলা হতে পারে, আরও বিভিন্ন আলোচনা সভা বা তাদের যেন সবাই আমরা যেন দেখি, সবাই যেন খোঁজ খবর নেই, তাহলে সেই পরিবারটি অন্ততপক্ষে বেঁচে থাকার অনুপ্রেরণা লাভ করবে। অন্যদিকে মহান এ পেশা থেকে মৃত্যুবরণকারীর সম্মানেই যেন গর্বিত তার স্বজনরা। মৃত সাংবাদিকের পরিবারের খোঁজ না নেয়ায় দুঃখ প্রকাশ করেন বরিশাল প্রেস ক্লাব সভাপতি। তারা জীবিত থাকা অবস্থায় তাদের সাথে আমাদের সাথে যে সার্বিক যোগাযোগটা ছিল, সেইটা আর মারা যাওয়ার পর তার ফ্যামিলিদের সাথে
আমাদের হয় না, যেটা আসলে আমাদের জন্য দুঃখজনক। সাংবাদিকরা যাতে ঐক্যবদ্ধভাবে একটি কল্যাণ ফান্ড করে, কল্যাণ তহবিল করে সবাই দুস্থ এবং অসুস্থ এবং যারা মারা গেছেন তাদের ফ্যামিলিকে যাদের সাহায্য প্রয়োজন তাদেরকে সাহায্য করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া উচিত। পৃথিবী থেকে বিদায় নিলে আর কদর থাকে না পেশাদার সাংবাদিকদের, আর এদের পরিবারের খোঁজ নেয় না কেউ। তাই সংগঠন বা রাষ্ট্র একটু এগিয়ে এলেই সম্মানের সাথে বেঁচে থাকবে এদের পরিবারের সদস্যরা। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবারে আমাদের কৃষি। বাজারে দাম ভালো, তাই এবার হাসি ফুটেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ক্ষীরা চাষিদের মুখে। কাঙ্ক্ষিত দাম পাওয়ায় আগামী মৌসুমে ক্ষীরার আবাদ আরও বাড়াতে চান তারা। বাজারে এখন প্রতিমণ ক্ষীরা পাইকারি বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়, যা উৎপাদন খরচের চেয়ে 3 গুণ বেশি। দাউদকান্দির প্রতিনিধি জহিরুল ইসলাম জিলুর রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। বিস্তীর্ণ মাঠ যেন সবুজের ছাউনি, বাতাসে দোল খাচ্ছে পাতা আর ফুল। কৃষক কৃষানীরা ব্যস্ত পরিচর্যা আর ফসল সংগ্রহে। চোখ জোড়ানো এ চিত্রই দেখা মেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গঙ্গাপ্রসাদ, বাহেরচর, হাসনাবাদ সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায়। প্রত্যেক বছর আমরা ক্ষীরা করি। গত বছর মার গেছে, এবছর আল্লাহ দিলে ভালো উন্নতি হয়েছে, ভালো ফলন পাইছে। এক কানি করছিলাম, এবার 3 কানি করছি, এবার ক্ষীরার বাজার ভালো আল্লাহ দিল। এখানকার চাষিরা এবার ক্ষীরা চাষ করে বেশ উৎফুল্ল। সার মাস সব মিলে দানা টানা মিলে 5000 টাকা খরচ গেছে। আমি অলরেডি 18000 টাকা বেচছি, 18-19 টাকা বেচা যায়। পাইকারি 30 টাকা, 35 টাকা, 40 টাকা পাইছি, আর 50 টাকা বেচছি। তো আল্লাহ দিলে এবার আমাদের আল্লাহ অনেক উন্নত করছে। লাভবান হওয়ায় আগামী মৌসুমে ফসলটির আবাদ আরও বাড়াতে চাইছেন অনেকেই। বিভিন্ন হাটে নিয়ে ব্যস্ত আছি, আর এবারকার অন্যান্য বছরের তো অনেক দাম বেশি। ইনশাল্লাহ ক্ষীরা চাষ করে আমরা লাভবান, আমরা সামনের দিকে আরো ক্ষীরা চাষ করব। চাষি আর ব্যবসায়ী দুপক্ষই বেশ লাভবান, জানালেন ব্যবসায়ীরা। দাউদকান্দি এই কাঁচামালের আড়তে বিশেষ করে ক্ষীরা বিক্রি করা হয়। এখান থেকে নানান রকমের চিটাং, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম এবং ঢাকা, যাত্রাবাড়ি, কারণ বাজার, বহু পাইকার আমাদের এখানে আছে। আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ক্ষীরা চাষ, বলছেন কৃষি কর্মকর্তা। এবছর দাউদকান্দি উপজেলায় প্রায় 320 হেক্টর জমিতে ক্ষীরার আওতাভুক্ত হয়েছে, চাষের আওতাভুক্ত হয়েছে। কৃষক অত্যন্ত খুশি যে বাজার মূল্য ভালো পাওয়ায়। আমি মনে করি ক্ষীরার এই দাম পাওয়াতে কৃষকের আর্থসামাজিক পরিবর্তন ঘটবে। এবার প্রায় 320 হেক্টর জমিতে ক্ষীরার চাষ হয়েছে দাউদকান্দি উপজেলায়। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে বড় বোন জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক গার্মেন্টস শ্রমিক সুমন আহমেদের মৃত্যু হয়েছে। গতকাল রাতে মুসলিমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত বোন জামাইকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসর শুরু হবার কথা 13 জানুয়ারি। কুমিল্লার শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত রয়েছে। করোনা পরিস্থিতি মাথায় রেখে টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লার আয়োজকরা। প্রতিনিধি মোহাম্মদ সাইফুদ্দিন রডির রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গত প্রিমিয়ার লিগ মৌসুমেও কুমিল্লার শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। করোনায় টুর্নামেন্ট না শুরু হলেও কুমিল্লাকে মনে ধরেছে ফুটবল ক্লাবগুলোর। তাই এবার বসুন্ধরা কিংস আর মোহামেডান দুই জনপ্রিয় দলেরই হোম গ্রাউন্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে কুমিল্লাকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বসুন্ধরা কুমিল্লায় খেলবে এই কথা শুনলে কিছুদিন আগে ওরা খেলে গিয়েছে, আপনারা দেখেছেন যে পরিপূর্ণ স্টেডিয়াম ছিল। আগামী 15 তারিখ যে খেলার উদ্বোধন হবে, আমরা স্বাস্থ্যবিধি মেনেই দর্শকদের বসানোর। শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আগামী 13 জানুয়ারি 2021-এর প্রিমিয়ার লিগ আসর মাঠে করানোর কথা। আর দেশের দুই হ্যাভিওয়েট ক্লাবের ঘাঁটি নিজের শহরে, তা নিয়েই কুমিল্লার নবীন প্রবীণ ফুটবলারদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা। এইভাবে যদি আমরা খেলার মাধ্যমে আমাদের এই পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারি, আমার বিশ্বাস একদিন সেই পুরানের একটা সময় আমরা
পুরনো ফুটবল উদ্যোগে একটি পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি। আমরা একসময় এইসব খেলা দেখতে ঢাকা চলে যেতাম, কিন্তু এখন আর ঢাকা যাওয়া লাগতেছে না। ঢাকা পেশাদার লীগ, ফুটবল লীগ আমরা কুমিল্লা বসে দেখতে পাচ্ছি। করোনাকালীন আবারও ফুটবল, এটা একটা আমাদের ক্রীড়ামোদী এই অঙ্গনের আমরা ক্রীড়া অঙ্গনের লোক, আমাদের কাছে এটা এর থেকে আনন্দের বিষয় আর হতেই পারে না। আমি মনে করছি খেলার মাধ্যমে যুব সমাজ মাদক থেকে, সমস্ত অপকর্ম থেকে পরিত্রাণ পেয়ে নতুন জীবন উদ্দীপনায় এগিয়ে যাবে। করোনা পরিস্থিতিকে প্রাধান্য দিয়েই স্টেডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে। তৈরি হয়েছে নতুন ড্রেসিং রুম, লাউঞ্জ আর গ্যালারি। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জানালেন, করোনা স্বাস্থ্যবিধি মেনেই দর্শক সমাগমের ব্যবস্থা করা হয়েছে। সরকারের স্বাস্থ্যবিধি মেনেই দর্শক, খেলোয়াড়, কর্মকর্তাদের আমরা ব্যবস্থা নিয়েছি এবং জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সার্বিকভাবে জেলা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহযোগিতা করছে এবং মাঠের উন্নয়নের কাজ চলছে এবং ড্রেসিং রুম আমরা খুব আধুনিক মানের এই প্রথম কুমিল্লাতে খুব আধুনিক মানের আমরা ড্রেসিং রুম তৈরি করেছি। বসুন্ধরা কিংস আর মোহামেডানের হোম গ্রাউন্ড কুমিল্লা স্টেডিয়ামে অন্তত 12টি ম্যাচ অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। গত মৌসুমে এই স্টেডিয়ামে যে পরিমাণ দর্শক সমাগম হয়েছিল, আয়োজকদের প্রত্যাশা এবারও কুমিল্লাবাসী সেভাবেই সাড়া দেবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এর সঙ্গে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিকৃত যৌনাচারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে হয়েছে স্কুল ছাত্রের মৃত্যু, জানিয়েছে চিকিৎসক। ধর্ষকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাঠানো হয়েছে কারাগারে। পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে, জানিয়েছেন আইজিপি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীতে 9 পুলিশ বরখাস্ত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক প্রচার শুরু। 10 মাস পর ভোটের মাঠে 7 মেয়র ও 237 জন কাউন্সিলর প্রার্থী। ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, জানালেন জো বাইডেন। নজরদারিতে কিউঅ্যানন সংগঠনের কর্মীরা। ওমরা করতে করোনা ভাইরাসের টিকা নিতে হবে, জানিয়েছে সৌদি আরব। 13 জানুয়ারি থেকে ভারত জুড়ে করোনা টিকাদান কর্মসূচি শুরু। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন আসর শুরু হবে কুমিল্লায়, প্রস্তুত ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদ আলী। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।